বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে। আমার মা এখন মারা যাচ্ছে। আমার মা এখন খুব দুঃসময়ে আছে। আমার মায়ের নাম বাংলাদেশ, মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। 8ই জানুয়ারি পাকিস্তান বিমানবন্দর থেকে যখন বিমানে উঠেছিলেন বঙ্গবন্ধুর একমাত্র সাথী ডক্টর কামাল হোসেন, পরবর্তীতে যিনি বাংলাদেশের সংবিধান রচনা করেছিলেন, তাদের সেই সংবিধান কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, প্রণয়ন কমিটির, বাংলাদেশের নাম পৃথিবীর আইনবিদের অন্যতম শ্রেষ্ঠ নাম ডক্টর কামাল হোসেন। এখানে যারা বক্তব্য রাখলেন প্রত্যেককে আমি স্যালিউট দেই। সবাই মুক্তিযোদ্ধা, 1-2 জন বাদে আরো মুক্তিযোদ্ধা এখানে বসে আছেন। মুয়াজ্জেম হোসেন খান মজলিস সাহেব, আমি মাপ চাই, আমরা তাকে কথা বলতে দিতে পারি নাই, কিন্তু আমরা তাকে মুক্তিযোদ্ধা হিসাবে স্যালিউট দিলাম। এখানে মাসুম সাহেব, বীর মুক্তিযোদ্ধা সহ আপনারা যারা মুক্তিযোদ্ধা এসেছেন, আমার মনে হচ্ছে বাংলাদেশের ফুলের বাগানটা এসে আজকে এই হলে সমবেত হয়েছে। বন্ধুরা, হায় রে বাংলাদেশ, হায় রে বাঙালি জাতি, কোনদিন আমরা স্বাধীন ছিলাম না বন্ধুরা। কোনদিন বাঙালি জাতি মাথা উঁচু করে বলতে পারে না এই দেশ আমার দেশ। এই দেশ মুঘল পাঠানের ব্রিটিশের ছিল, এই দেশ পাকিস্তানিদের ছিল। সেই দেশে আজকের প্রজন্ম জানে না যে আমার সামনে যারা বসে আছে এরা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। এদের যুদ্ধের কারণেই বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টি হয়েছিল। সেই যে বাংলাদেশ বাঙালির জাতির রাষ্ট্র, আজকে সেই রাষ্ট্রের মুখ কালো মেঘ ঢেকে দিয়েছে। বাংলাদেশের মুখ আজকে আর দেখা যায় না বন্ধুরা। এই যে মন্টু ভাইয়ের শোক সভাটা করছি, এদের পিছনেও কারণ আছে, কিন্তু এতগুলো বীর মুক্তিযোদ্ধা একসাথে হওয়ার মতো পরিবেশ কিন্তু বাংলাদেশে এখন আর নাই। মন্টু ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে আজকের প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধাদের একটা অংশ আপনারা এখানে এসেছেন। কেন এসেছেন? আপনাদেরকে কেন আমরা সালাম জানিয়ে এনেছি? এই যে মহিউদ্দিন খোকার থেকে ধরে আরো আছে, আমি নাম বললাম না, আমার সেই শহীদ ভাই থেকে ধরে অনেক আছে, মশগুল ভাই থেকে ধরে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা যুদ্ধ করেছিল এই বাংলায়। তারা উদ্যোগ নিয়ে এই কাজটি করেছে বন্ধুরা। এখন পর্যন্ত মন্টু ভাইয়ের যে দল গণফোরাম, তারা একটা সুখ সভার আয়োজন করতে পারে নাই বা করে নাই। তাদের নাকি 12 বা 14 তারিখে আছে। আমরা করেছি কেন? আমরা করেছি এই কারণে, আমার মা এখন মারা যাচ্ছে। আমার মা এখন খুব দুঃসময়ে আছে। আমার মায়ের নাম বাংলাদেশ, মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ বলা শুরু হলো এক সময় 5ই আগস্টের পর থেকে,
47 মুক্তিযুদ্ধ আর 24 হলো মুক্তিযুদ্ধ, আর 71-এ নাকি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। এই গন্ডগোলটা নাকি পাশের একটা দেশ চক্রান্ত করে সৃষ্টি করছিল, ওইটা কোনো যুদ্ধ না। 3 দিন যখন বলছে, 4র্থ দিন এই বিবেকের তাড়নায় আমি একটা রাজনৈতিক দল করি, আপনারা বোধহয় অনেকেই জানেন। আমি মনে করেছি রাজনীতি করি আর না করি, জীবনে বাঁচি বা মরি, নিঃশ্বাস থাকুক আর চলে যাক, যদি এই সব দুর্বৃত্তদের কথার যদি প্রতিবাদ না করি, বিবেক আমাকে দংশন করবে, মৃত্যু হলেও কুকুরের মতো মারা যাব। কাজে আমি বাম হাত তুলে বলেছিলাম, এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে, আমরা কিন্তু এখনো জীবিত আছি। আর যাই করো, মুক্তিযুদ্ধকে আঘাত করার চেষ্টা করো না, তাহলে কিন্তু আরেকটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে যখন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাইল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভুলিয়ে দিতে চাইল, যখন ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার মতো উদ্যত্ত দেখালো, সংগ্রাম শুরু করলাম বক্তব্য দেওয়ার মাধ্যমে। সেই এক পর্যায়ে আমি আমার নেতা মন্টু ভাইকে পাইলাম আমি একটা ইউটিউবে। সেই ইউটিউবে অনলাইনে যদি আমার আর মন্টু ভাইয়ের সেই বক্তব্যগুলো দেখে থাকেন, আমি আপনাদেরকে স্মরণ করে দিই, হয়তোবা শুনেছেন। সেই মন্টু ভাই বসা আছে, অসুস্থ, কথা বলতে পারে না। এক পর্যায়ে সঞ্চালক জিজ্ঞাসা করলো, আরে মুস্তফা মহসিন মন্টু এবং ফজলুর রহমান, আপনারা তো দুইজনেই বঙ্গবন্ধুর কর্মী। আমি সঙ্গে সঙ্গে বললাম, কার কর্মী? বললো বঙ্গবন্ধুর কর্মী। আমি বললাম, শেখ মুজিবের কর্মী, তার চেয়ে খারাপ মানুষ তো এই দুনিয়াতে নাই। শেখ মুজিব বাঙালির সবচেয়ে খারাপ, কারণ শেখ মুজিবই এই দেশে 6 দফা দিয়ে শিখিয়েছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। শেখ মুজিব শিখিয়েছিল তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। শেখ মুজিবই 70-এ নির্বাচন করে মেজরিটি হয়ে বলেছিল, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, টিক্কার মুখে হিয়ার মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। সবচেয়ে খারাপ মানুষ। তা না হলে আমাদের বোনদের বিয়া হইতো পাকিস্তানিদের সাথে, কত সুন্দর সুন্দর বাগনা বাগনি হইতো। কথাটা আমি বলছিলাম, আপনাদের মনে আছে? সেই রাজাকারের বাচ্চারা বাংলাদেশ স্বীকার করতে চায় না, স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ স্বীকার করতে চায় না। আরে বাংলাদেশ যদি স্বীকার করতে না চাও, তাহলে এটার নাম কি? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান যদি হয়, এই দেশের সমস্ত কল কারখানা, মিল, 22 পরিবার আদমজি, ইস্পাহানি, দাউদ, বাউনি, সাইগলের ছিল। আমরা তাদের কোম্পানিতে, তাদের ফ্যাক্টরিতে, তাদের পাঠে কলে আমরা লেবার হিসাবে চাকরি করতাম, বাঙালির সন্তানেরা। আমরা বাঙালির সন্তানেরা পাকিস্তান আমলে মাত্র 6% ছিলাম বাংলাদেশের বাঙালির সন্তানেরা সেনাবাহিনীতে। পাকিস্তানিরা ছিল 94%। সমস্ত এই দেশের সম্পদ তাদের ছিল। বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারির উপরে হতে পারে নাই, বাঙালির ছেলে কোনোদিন জেনারেল হয় নাই। উসমানীর মতো একজন প্রথিত যেসা সামরিক অফিসার কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করতে হয়েছিল। আমি আজকে আপনাদেরকে বলি, এবং সেই সব নিমক হারাম বেঈমান স্বাধীনতা বিরোধী চক্রকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ যদি না হতো তাহলে বাঙালির ছেলে কি জেনারেল হতো কিনা? বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল হতো কিনা? বাঙালির ছেলে মেজর জেনারেল হতো কিনা?
বাঙালির ছেলে ব্রিগেডিয়ার হতো কিনা, বাঙালির ছেলে সচিব হতো কিনা, বাঙালির ছেলে অতিরিক্ত সচিব হতো কিনা, বাঙালির ছেলে চিফ জাস্টিস হতো কি না, সুপ্রিম কোর্ট হতো কিনা। কারণ বাংলাদেশ না হলে এখানে হাইকোর্ট থাকতো, সুপ্রিম কোর্ট থাকতো পাকিস্তানের ইসলামাবাদে। কাজে এই সব নিমক হারাম বেঈমানেরা যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশের সমস্ত কিছু ভোগ করে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে খুব পরিষ্কারভাবে আজকে কথা বলা দরকার। বলবেন কিনা আমি জানি না।